আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি গুণোত্তর দ্বারা একটি গাণিতিক সমাধান। একটি গাণিতিক সমস্যা এখানে আমি লিখে রাখছি। এই সমস্যাটি সমাধান করতে গিয়ে আমরা গুণোত্তর দ্বারা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো আমরা প্রথমে দেখে নিই সমস্যাটা কি দেওয়া আছে। হয়তো আলো রিফ্লেক্টের কারণে কিছু অংশ হয়তো স্পষ্ট দেখা যায় না, তবে আমি মৌখিকভাবে বলে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এখানে লেখা আছে একটি গুণোত্তর দ্বারার চতুর্থ পদ √2/3 এবং সপ্তম পদ 4/9√3। অর্থাৎ উদ্দীপকে তথ্যটা আমি তোমাদের পড়ে শোনালাম, তারপরে আমরা এক একটা সমস্যা যখন সমাধান করব আবার আলোচনা পুনরাবৃত্তি করব। প্রথম সমস্যাটা হচ্ছে এখানে একটা ধারা দেওয়া আছে 125 + 25 + 5 + ডট ডট, অর্থাৎ আরো কিছু পদ আছে যেটা ডট লাইন দিয়ে বোঝানো হয়েছে। ধারাটির কোন পদ 1/125। প্রথমে ধারাটা লিখতেছি, তারপরে আলোচনা সামনে নিয়ে যেতেছি। কয়ের ক্ষেত্রে প্রদত্ত ধারা আমাদের কয়ের অংশে যে ধারাটা দেওয়া আছে খেয়াল করো, 125 + 25 + 5 + ডট ডট, অর্থাৎ আরো কিছু পদ আছে। এখন প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে ধারাটা শনাক্ত করা, কোন ধারা। তাহলে আমার এখানে দুইটা ধারা সম্পর্কে আমরা অলরেডি আলোচনায় পাইছি তোমাদের বইয়ে, সেটা হচ্ছে কি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে অলরেডি আমি একটা আলোচনা করছি, ভিডিও ক্লিপ তোমাদের কাছে আছে, তোমরা এটা দেখে নিতে পারো। আজকে আমরা আলোচনা করতেছি মূলত গুণোত্তর ধারা। তাহলে এই ধারাটা যে গুণোত্তর ধারা সেটা বোঝার টিপস কি, বুঝবো কিভাবে এটা গুণোত্তর ধারা, সেটা আজকে আমরা আলোচনা করব। এখানে তিনটা পদ দেওয়া আছে, আরো কিছু পদ আছে যেটা ডট লাইন দিয়ে বোঝানো হয়েছে। অর্থাৎ কয়টা পদ আছে এখনো ফিক্স করে নাই, ডট লাইন দেওয়া আছে। তো প্রথম যে তিনটা পদ দেওয়া আছে সেটা নিয়ে আমরা একটু হিসাব করে দেখবো এটা কোন ধারা। কিভাবে হিসাবটা করব? আমরা প্রত্যেকটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করব। ভাগ করে যদি প্রতি ক্ষেত্রে ভাগফল সমান পাই, তাহলে নিশ্চিতভাবে বলতে পারবো এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। এক কাজ করি, আগে ধারাটা বোঝার জন্য ভাগ প্রক্রিয়াটা শেষ করি। অর্থাৎ এখানে আমরা পাইছি দ্বিতীয় পদ 25, তাকে ভাগ করব তার আগের পদ দ্বারা 125। দেখো ডিভাইড করলে কি আসতেছে 1/5। একইভাবে 5 কে ডিভাইড করি তার আগের পদ দ্বারা 25। দেখো ভাগফল কি আসতেছে 1/5। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাগফল সমান পেয়েছি, এটাকে বলবো আমরা গুণোত্তর ধারা। কিভাবে কাজ করলাম? দ্বিতীয় পদকে ভাগ করছি তার আগের পদ অর্থাৎ প্রথম পদ দ্বারা, ভাগ করে কি পেলাম 1/5। একইভাবে তৃতীয় পদকে ভাগ করছি দ্বিতীয় পদ দ্বারা, তাহলে ভাগ করে কি রেজাল্ট পেলাম 1/5। দুইটা রেজাল্ট কিন্তু সেম। কিভাবে করলাম? প্রত্যেকটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলাম, ভাগ করে কি পাইলাম 1/5 1/5। তো আমাদের গুণোত্তর ধারা ডেফিনিশন কি বলে? যে দ্বারা প্রত্যেকটি পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগফল সমান হয়, সেই ধারাকে গুণোত্তর ধারা বলা হয়। তাহলে নিঃসন্দেহে বলা যায় এটা গুণোত্তর ধারা। এবার দেখি ওনারা কি প্রশ্ন করছে। ওনারা প্রশ্ন করছে ধারাটির কোন পদ 1/125। তাহলে আমার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে ধারার নাম লেখা, ধারার প্রথম পদ নির্ণয় করা, সাধারণ অনুপাত নির্ণয় করা, তারপরে ওনাদের প্রশ্ন অনুযায়ী উত্তর দেয়। আমরা কাজ করি, ধারাটির নাম লিখে ফেলি। প্রথম কাজটা করে নিই, তাহলে লিখতে পারি কি প্রদত্ত ধারাটি
ধারাটির প্রথম পদ। প্রথম পদকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করবা। তাহলে প্রথম পদ হচ্ছে প্রথম যে পদটা পাইছে সেটা 125 ধারাটির সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে সাধারণ অনুপাত কেন বললাম? কারণ আমরা দুইটা কাজ করে দেখছি। আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে দেখছি 1/5 হয়। একইভাবে তৃতীয় পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ করে দেখছি, ভাগফল কি হয় 1/5। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাগফল সমান হয়, এই জন্যই এই কথাটা ব্যবহার করছে সাধারণ, মানে একই অনুপাত পাবো। অনুপাত তো তোমরা জানো, ভগ্নাংশ। অনুপাতকে ইংরেজিতে কি বলা হয়? রেশিও। এই জন্যই এখানে আমরা প্রতীক হিসাবে ব্যবহার করতেছি কি আর। তাহলে কাজ কিভাবে করব? সাধারণ অনুপাত তো আমি প্রত্যেকটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করে দেখাবো না, তাহলে আমি একটা ভাগ শুধু দেখাবো। সেটা কি? দ্বিতীয় পদকে ভাগ করব প্রথম পদ দ্বারা। আমরা প্রথমে যে কাজটা করে নিয়েছিলাম, প্রত্যেকটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করে রেজাল্টটা চেক করছিলাম। কোন কারণ? গুণোত্তর ধারা কিনা সেটা নিশ্চিত হওয়ার। তো সাধারণ অনুপাত যখন নির্ণয় করব, কি করব? দ্বিতীয় পদকে ভাগ করব প্রথম পদ দ্বারা। তার দ্বিতীয় পদ 25 ভাগ হবে প্রথম পদ দ্বারা 125। তাহলে যদি ভাগ করি আমরা কি পাই? 1/5। কারণ আমাদের 5/25 125। তাহলে প্রথম কাজটা হয়ে গেল। আমি প্রথম পদ মান পেয়ে গেলাম, এর ভ্যালু কি পেলাম? প্রথম যে পদটা ছিল 125। তারপর সাধারণ অনুপাত নির্ণয় করে কি পেলাম? 1/5। তাহলে প্রথম কাজ শেষ। এবার ওনার জিজ্ঞাসা ছিল ধারাটির কোন পদ? 1/125। তাহলে প্রশ্ন থেকে বুঝেই যাচ্ছে এটা পদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তোমরা এখানে খেয়াল করো, গুণোত্তর ধারার ক্ষেত্রে এই তিনটে সূত্র আমরা একটু বেশি ব্যবহার করে থাকি। দেখো, n তম পদের সূত্র a * r⁻n−1। n তম পদের সমষ্টি দুইটা সূত্র। একটা হচ্ছে কি Sn, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল a * 1 - r⁻n ডিভাইড বাই 1 - r। কখন? যখন r এর মানটা 1 এর চেয়ে ছোট হয়, অর্থাৎ 1 বড় হইলে 1 রাখবা আগে, 1 যদি বড় হয় 1 টা আগে রাখবা। একইভাবে দেখো, Sn অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল a * r⁻n−1 ডিভাইড বাই r−1। কখন এটা ব্যবহার করবা? যখন r 1 এর চেয়ে বড় হবে। অর্থাৎ সহজেই তুমি মনে রাখতে পারো, 1 যদি বড় হয় 1 আগে হবে, r পরে হবে। আবার r যদি বড় হয় r আগে থাকবে, 1 পরে থাকবে। তাহলে তুলনা করব কার সাথে? r এর মানটা তুলনা করব 1 এর সাথে। কখন? যখন আমি সমষ্টি নির্ণয় করব। এখন প্রথম কাজটা তো সমষ্টির না, প্রথম কাজটা হচ্ছে কি? পদের। তাই পদের সূত্রটাই আমরা এখানে ব্যবহার করব। আমি জানি না কত নাম্বার পদ 1/125, তার জন্য আমি লিখব কি? মনে করি বা ধরি। মনে করি ওনারা যে ভ্যালুটা দিচ্ছে সেটা n তম পদ। আশা করি বুঝতে পারছো। এখানে ওনারা জিজ্ঞাসা করছে কোন পদ, আর আমাদের পদ প্রকাশ করা হয় n দ্বারা। এই জন্য লিখলাম কি? ধারাটি n তম পদ ধরে নিই, এটা 1/125। এখন আমি n তম পদের সূত্র জানি, তাহলে n তম পদের পরিবর্তে আমি সূত্র ব্যবহার করি। তাহলে এতটুকু পরিবর্তে আমি কি লিখব?
a into r to the power n minus 1। ডান পাশে আমার যা ছিল এটা লিখি। এখন a এবং r এর মান আমার কিন্তু জানা আছে, a এর মান জানা আছে, r এর মানও জানা আছে। তাহলে a এবং r এর মান বসিয়ে দিই। তাহলে a এর পরিবর্তে আমি কি বসাবো 125 ইনটু r এর পরিবর্তে আমি কি বসাবো 1/5। r এর উপরে পাওয়ার আছে n minus 1, আর ডান পাশে আমার যা ছিল তাই লিখতেছি। তাহলে এই লাইনটাতে আমি কি করলাম, a এর পরিবর্তে a এর ভ্যালুটা বসাইলাম, a এবং r এর মাঝে সম্পর্ক হচ্ছে গুণের, গুণ চিহ্নটা বসালাম, r এর পরিবর্তে r এর যে ভ্যালু ওই ভ্যালুটা বসালাম, r এর পাওয়ার ছিল n minus 1 তাই লিখছি। এখন দেখো 125 এই অংশটুকুর সাথে গুণ আকারে আছে, যদি এই সংখ্যাটা ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে, ভাগ হলে এই সংখ্যাটা গুণ হবে হরের সাথে, অর্থাৎ বাম পাশে আমার কি রয়ে গেল এই অংশটুকু, অর্থাৎ 1/5 টু দি পাওয়ার n minus 1। এখানে অলরেডি আমার 125 আছে, তার সাথে গুণ হইতেছে এই 125। এখন এই গুণের কাজটা আমরা কমপ্লিট করি। ক্যালকুলেটরের সাহায্য করতে পারো অথবা তুমি গুণ করে দেখতে পারো। গুণ করে কত পাবো 15625, এটা অর্থাৎ 15625। হিসাবের সুবিধার্থে আমি একটু সাইড নোট আগে করে নিয়েছিলাম যেন বারবার ক্যালকুলেটরে হাত না দিতে হয়। তাহলে এই গুণটা আমার আগেই করা ছিল, আমি কোনায় লিখে রাখছি, তোমরা তো খেয়াল করে দেখবা। গুণফলটাকে বসাই দিলাম, তাহলে আমার ক্যালকুলেটরটা হাতে নিতে হলো না। তাহলে এখানে আমি কি করলাম 125 এবং 125 গুণ করে কি পেলাম 15625। এখন আমার তো দরকার n এর মান, n তো আসছে পাওয়ার আকারে, তাহলে আমার ভিত্তিটা আছে কি 1/5। এই পাশে যদি 1/5 ভিত্তি তৈরি করতে পারি তাহলে উভয় পক্ষ থেকে ভিত্তিটা বাদ দিলে আমি n এর মানটা বের করতে পারবো। কি বলতে চাইছি সেটা যদি একটু গাণিতিকভাবে দেখাই তাহলে বুঝে আসবে। অর্থাৎ আমার বাম পাশে যা ছিল তা লিখতেছি। আমার ডান পাশে আছে কি 1 ডিভাইড বাই 625। তাহলে এখানে আমি এই সংখ্যাটা আমি কি করব, এই ভিত্তির সাথে সাদৃশ্য করে অর্থাৎ মিল করে আগে লিখব 1/5। তোমরা তো জানো 1 এর পাওয়ার যতই বসানো হোক আর 1 কে যতই 1 দ্বারা গুণ করা হোক গুণফল 1 আসবে। তাহলে 1 নিয়ে আমার টেনশন নাই, কিন্তু নিচে যে ভিত্তি বসাইলাম 5, তাহলে ক্যালকুলেটর হাতে নিয়ে তোমরা দেখো 5 এর পাওয়ার কত বসালে পরে তুমি পাইবে 15625। তাহলে আমি এই হিসাবটা করে রাখছি, তোমরা ক্যালকুলেটর দেখো যে 5 এর পাওয়ার যদি 6 বসানো হয় তখন কিন্তু এই রেজাল্টটা পাবা। অর্থাৎ আমি এখানে বসাবো পাওয়ার 6, 1 এর পাওয়ার 6 মানে 1 হবে, আর 5 এর পাওয়ার যদি 6 করো তাহলে কি পাইবা 15625। এখন দেখো তো দুই পাশে ভিত্তি মিল আছে কিনা, অর্থাৎ সমান চিহ্নের আগে পরে আমি ভিত্তি পেয়েছি কি 1/5, বাম পাশেও পাইছি ডান পাশেও পাইছি। তাহলে আমরা সূচকের অঙ্ক করার ক্ষেত্রে শিখেছি যে সমান চিহ্নের আগে পরে যদি ভিত্তি সিমিলার হয় তাহলে ভিত্তি বাদ দেওয়া যায়, তখন থাকে কি পাওয়ার। অর্থাৎ বাম পাশে আমার পাওয়ার হিসেবে কি আছে n minus 1, আর ডান পাশে পাওয়ার আছে কি 6। এবার -1 ওই পাশে নিয়ে যাও, তাহলে 6 - 1 ডান পাশে নিলে কি হবে +1। তাহলে ক্যালকুলেশন করে আমি n এর ভ্যালু পেলাম 7। অর্থাৎ ধারাটা যদি এইভাবে চলমান থাকে তাহলে সপ্তম পদ অর্থাৎ 7 নম্বর পদে যে আমি কি পাবো 1/125। অর্থাৎ
এই পদটা হচ্ছে ধারাটির সপ্তম পদ। তাহলে লিখে দিতে পারি ফিনিশিং লাইন, অতএব ধারাটির সপ্তম পদ অথবা 7তম পদ লিখতে পারো। 1/100। এই তো। তাহলে কোন পদ যদি জিজ্ঞাসা করে তোমরা কি করবা? পদের সূত্র অ্যাপ্লাই করে n এর মানটা বের করবা। তাহলে n এর ভ্যালুটাই হচ্ছে কি? পদ সংখ্যা। এভাবে আমরা এই ধরনের প্রশ্নের গাণিতিক সমস্যার সমাধান করি। ওপেনিং এর কাজটা আমি আবার হাইলাইট করি। যদি এরকম সংখ্যা আকারে ধারাটা দেয়া থাকে, কয়েকটা পদ অবশ্যই তোমাকে দিয়ে দিবে, নাহলে বুঝবা কিভাবে এটা সমান্তরাল না গুণোত্তর। প্রথম কাজ হচ্ছে ধারাটা আগে নির্ণয় করা, নির্ণয় করে ধারাটির নাম লিখা, তারপর হচ্ছে ধারাটির প্রথম পদ এই লিখা, প্রথম যে পদ আছে তা লিখা। ধারাটির সাধারণ অনুপাত যখন নির্ণয় করবা, দ্বিতীয় পদকে ভাগ করবা প্রথম পদটা, যে রেজাল্টটা পাইবা সেটি কি? ধারাটির সাধারণ অনুপাত। যদি বলে ধারাটির কোন পদ, এরকম প্রশ্ন করে, তাহলে লিখবা মনে করি ধারাটির nতম পদ, ওনাদের যে পদ সংখ্যাটা দেওয়া থাকবে সেটা আমরা লিখব। এখানে একটা ভ্যালু দেওয়া থাকবে, মানে পদের মান, সেটা আমরা লিখব। তারপর ক্যালকুলেশন করে এইভাবে আমরা পদ সংখ্যা বের করব। তাহলে অবশ্যই কয়েক সমস্যার সমাধান তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি না বুঝো, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবা। পরবর্তীতে আরেকটা ভিডিও তোমাদের জন্য হয়তো তৈরি করব, যেন বিষয়টা আরো সুস্পষ্ট ধারণা লাভ করতে পারো। এবার চলে যাই ক্ষয়ের সমাধান। এবার হচ্ছে ধারাটি নির্ণয় করো। ধারাটি নির্ণয় করো, তাহলে এটার জন্য কিন্তু উদ্দীপকের অংশ, ক্ষয়ের অংশে কিন্তু আলাদা একটা ধারা আপনারা দিয়ে দিয়েছি। আর খ নাম্বার হচ্ছে ধারাটি নির্ণয় করো। এই ধারাটি নির্ণয় করো কোন অংশটুকু দিয়ে? উদ্দীপক। উদ্দীপকে কিন্তু শর্ত দিচ্ছে, বলছে ধারাটির একটি গুণোত্তর দ্বারা চতুর্থ পদ দেওয়া আছে, সপ্তম পদ দেওয়া আছে, তারপরে তুমি ধারা নির্ণয় করো। তাহলে এরকম ক্ষেত্রে তোমাকে আর কষ্ট করে ধারা নির্ণয় করতে হবে না, কারণ ওনারা ধারার নাম লিখিয়ে দিয়েছে, গুণোত্তর ধারা। তাহলে প্রথমে তুমি পরিচয় দিবা যে ধারাটি গুণোত্তর দ্বারা, প্রথম পদকে তুমি কি দ্বারা প্রকাশ করবা, সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করবা, তার একটা পরিচয় করব, ওপেনিংয়ে দিয়ে দিবা। তাহলে কাজটা আগে করে নিই। পরিচয় পর্ব দিব, ওই জন্য দিব মনে করি অথবা ধরি। মনে করি ধারাটি প্রথম পদ। প্রথম পদ তো আমি জানি না, কিন্তু প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে সেটা আমি জানি। তো ধারাটি প্রথম পদ এ, তারপরে সাধারণ অনুপাত। ধারাটি সাধারণ অনুপাত। তার প্রথম কাজটা হয়ে গেল, যা কারেন্ট চলে যাওয়াতে একটু আলো স্বল্পতা দেখা দিচ্ছে। তোমরা দেখো, বোঝার চেষ্টা করো। যদি বুঝতে অসুবিধা হয়, পরবর্তীতে আবার নতুন আরেকটা ভিডিও তোমাদের জন্য প্রস্তুত করব।
তাহলে দ্বারাটির সাধারণ অনুপাত আর আমার প্রথমে কি কাজ হলো, দ্বারাটির নাম লিখছি, প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয় তার একটা পরিচয় করব। এবার ধারা নির্ণয় করতে গেলে কিন্তু আমার কয়েকটা পদ নির্ণয় করতে হবে, আর পদ নির্ণয় করতে গেলে পদের সূত্রটা ব্যবহার করতে হবে। পদের সূত্রে খেয়াল করে দেখছি আমার এখানে তিনটা প্রতীক এ আর এবং এন, অর্থাৎ তিনটা ভ্যালুই আমার জানা প্রয়োজন। সেই ভ্যালুগুলো আগে নির্ণয় করে নিতে হবে। সেটা কিভাবে নির্ণয় করব, ওনাদের দেওয়া তথ্য থেকে বলছে ধারাটি চতুর্থ পদ দিয়ে দিছে এবং সপ্তম পদ। তাহলে এই কন্ডিশন থেকে ওনাদের দেওয়া তথ্য থেকে আমরা দুইটা সমীকরণ তৈরি করব, কারণ ওখানে দুইটা তথ্য দিছে, চতুর্থ পদের একটা ভ্যালু দিয়ে দিছে আর একটা সপ্তম পদের ভ্যালু দিছে। তাহলে দুইটা ভ্যালু দিয়ে আমরা কি করব, প্রথমে দুইটা ইকুয়েশন তৈরি করব। ইকুয়েশনটা তৈরি করার জন্য আমরা দুইটা স্টেপ নিয়ে কাজ করতেছি, অর্থাৎ চতুর্থ পদ এবং সপ্তম পদ আগে পরিচয় করে দিতেছি, যেটা কিভাবে আমরা প্রকাশ করব। ধারাটি চতুর্থ পদ, তাহলে পদের সূত্র অ্যাপ্লাই করব, a into r to the power n minus 1, n এর পরিবর্তে কিন্তু আমার পদ আর পদ সংখ্যা, n দ্বারা কিন্তু পদ সংখ্যা বোঝায়। তাহলে a into r to the power n minus 1, ওখানে n এর পরিবর্তে আমি কি লিখব, যেহেতু চতুর্থ পদ বলছে আমি 4 লিখব ওখানে। তাহলে a into r to the power 4 থেকে 1 মাইনাস করলে আমি কত পাই, 3 পাই, অর্থাৎ a into r কিউব। একইভাবে সপ্তম পদ বের করি, তাহলে এখানে কি লিখব, a into r to the power, এবার n এর পরিবর্তে কি লিখব, 7, বিয়োগ করলে কি পাই, a into r to the power 6। তাহলে চতুর্থ পদে দেখো কি পেলাম, চতুর্থ পদ a into r কিউব, সপ্তম পদ পেলাম কি a into r to the power 6। কারণ a এবং r এর মানে কোনো আমি জানি না, কিন্তু ওনারা আবার কি করছে, চতুর্থ পদের একটা ভ্যালু দিয়ে দিয়েছে, সপ্তম পদের একটা ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে এই ভ্যালুগুলো ব্যবহার করে আমি দুইটা সমীকরণ তৈরি করতে পারি। তাহলে চতুর্থ পদের আমি পেলাম কি, এখানে ওনাদের দেওয়া তথ্য ছাড়াই চতুর্থ পদ হিসেবে কি পেলাম, a into r কিউব, আর ওনারা চতুর্থ পদের তথ্য দিয়েছে কি, এর মান হবে √2 ডিভাইড বাই 3। এটা আমরা একটা ইকুয়েশন দিব। আর সপ্তম পদ আমরা কি পাইলাম, a into r to the power 6, আর ওনারা সপ্তম পদের বেরো দিয়ে দিছে 4 ডিভাইড বাই 9√3। এটা আরেকটা ইকুয়েশন। অর্থাৎ ওনাদের দেয়া তথ্য অনুসারে আমরা দুইটা সমীকরণ গঠন করলাম। চতুর্থ পদ √2 ডিভাইড বাই 3, আমরা চতুর্থ পদ আগেই নির্ণয় করে নিয়েছি সূত্রের সাহায্যে, a into r কিউব, আর a into r কিউবের ভ্যালু হচ্ছে কি √2 ডিভাইড বাই 3। একইভাবে আমরা সপ্তম পদ পাইছি কত, 4 ডিভাইড বাই 9√3। এখানে আমরা সপ্তম পদ কি পেলাম, a into r to the power 6। তাহলে ওনাদের দেয়া কন্ডিশন অনুসারে সপ্তম পদের ভ্যালুটা কি হবে, 4 ডিভাইড বাই 9√3। প্রথমে যেটা সমীকরণ তৈরি করে নিবা, তারপরে কাজ কি, আমরা প্রথম লক্ষ্যই কিন্তু a এবং r এর মান বের করা। তাহলে a এবং r এর মান বের করার ক্ষেত্রে যখন গুণোত্তর নিয়ে কাজ করবা, দুটো সমীকরণ যখন তৈরি করবা, তখন তুমি কি করবা, ভাগ করবা। 1 নংকে 2 নং দ্বারা ভাগ করতে পারো, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করতে পারো, কিন্তু 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে ক্যালকুলেশন একটু সুবিধা আছে, কারণ 2 নংয়ের পাওয়ারটা দেখো, r এর পাওয়ারটা 1 নংয়ের r এর পাওয়ারের তুলনায় বড়, তাহলে ঝামেলা কম হবে। আর ভাগ কেন করব, কারণ ভাগ করলে দেখতেছি a কাটা যাইতেছে, তাহলে ক্যালকুলেশন করে r এর মান বের করা যাবে। আর টার্গেট তো a এবং r এর মান বের করা, অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করা। তাহলে আমি প্রথমে কি করব, 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব, তাহলে ক্যালকুলেশন করলে আমি কি পাবো, r এর মান। কিভাবে, আগে থেকে বুঝলেন,
কারণ ভাগ করলে দেখতেছি এ এবং এ কাটা যায়, এ কাটা গেলে রইল কি আর, তাহলে ক্যালকুলেশন করলে অবশ্যই আর একটা ভ্যালু পাবো। তাহলে আমি লিখব কি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। আর 2 নং ইকুয়েশনের যে ভ্যালুগুলো সেটা ভগ্নাংশের উপরের অংশে রাখবা। তাহলে বাম পাশে ভাগ করলাম। তাহলে 2 নং এ কি পেয়েছিলাম a r টু দি পাওয়ার 6, এটাকে ভাগ করতেছি কি a r কিউব দ্বারা। একইভাবে 2 নং এ কি পাইছি আমি 4 ডিভাইড বাই 9√3, তাকে ভাগ করব কি দ্বারা √2 ডিভাইড বাই 3। দেখো a এবং a কাটা যায়, তোমরা কাটাকাটি দেখাবা না, আমি দেখিয়ে দিলাম। তাহলে এখানে দেখো ভিত্তি দুটো সিমিলার, অর্থাৎ উপরে আর নিচেও কি আর ভিত্তি। আর আমাদের সূচকের ক্ষেত্রে যে ভিত্তি যদি দুইটা একই রকম হয় এবং পার্ট ফরম্যাটে থাকে তখন একটা ভিত্তি লিখব, উপরের পাওয়ার থেকে বিয়োগ করব নিচের পাওয়ার। অর্থাৎ 6 থেকে যদি 3 মাইনাস করো তাহলে বিয়োগফল হিসেবে কি পাইবা 3। আর এখানে আমরা কি করব, ভগ্নাংশের পার্ট থেকে দুইটা হয়ে গেল কয়টা, উপরে এক ভগ্নাংশ নিচে এক ভগ্নাংশ, চার পার্ট তো রাখা যাবে না। তাহলে উপরে ভগ্নাংশ আমি ঠিক রাখবো, এখানে যা ছিল তাই লিখবো। এই মূল ভগ্নাংশের ভাগের পরিবর্তে গুণ চিহ্ন বসাবো, নিচের ভগ্নাংশ উল্টাই। তাহলে এখানে দেখো একটু কাটাকাটি করা যায়। এখানে √3 আর √3 কাটা যায়, তাহলে নিচে থাকে কি 9 এবং সাথে থাকে √2 আর উপরে থাকে 4। অর্থাৎ এই অংশে আমি কি করলাম √3 এবং √3 কাটলাম, যার কারণে নিচে 9 রয়ে গেল এবং এই পাশে √2 আর উপরের অংশে 4। আবার দেখতেছি 4 এর রিপ্লেসে আমি কি করতে পারি, এখানে লিখে নিই i কিউব। এটাকে আমরা লিখতে পারি 2√2 into √2। আচ্ছা এখানে মনে হয় আরেকটা জিনিস লিখি নাই, সেটা হলো √3 ছিল আমার এখানে, √3 তো কাটাই গেছে, সরি। তাহলে ওখানে আমার কি হইতেছে 4 এর রিপ্লেস, এটা লেখা যায় কিনা সেটা দেখি। তাহলে √2 আর √2 গুণ করলে কি হয়, √2 স্কয়ার রুটে কাটাইলে 2 হইতেছে, 2 দ্বারা 2 কে গুণ করো 4 হয়। আর যদি তোমরা ক্যালকুলেটর হাতে থাকে তোমাদের, তাহলে 2√2 এবং √2 গুণ করো 4 পাই। লাভ কি, লাভ হচ্ছে এখানে √2 আর √2 কাটবো। তাহলে উপরে 2√2 নিচে 9। আমার মনে হয় কোনো একটা অংশে মিসিং হয়ে গেছে ভাগ করার ক্ষেত্রে। হ্যাঁ এখানে একটা মিসিং হয়ে গেছে, ছিল √2/√3, √3/3 ছিল, সরি √, ছিল না। এটা √, লেখা ফেলার কারণে এই হিসাবটা একটু তারতম্য দেখা যাচ্ছে। তাহলে এখানে আমার কি হবে 3 চলে যাবে উপরে, সংশোধন করে দিতেছি, যাক আগেই ধরা পড়লো। তাহলে এখানে আমি কি করতে পারি, তাহলে উপরের অংশে আমার এটা রেখে দিতে হবে, √3 তো কাটতে পারতেছি না, তাহলে 9√3 রয়ে গেল। আচ্ছা একটু মুছে কারেকশন করে দিই, এখানে এত মোছামুছি করা ঝামেলা হবে, এখান থেকে একটু সংশোধন করে দিচ্ছি। তোমরা একটা অংশে সুইটা গেলেই ঝামেলা। আর কিউব ইকুয়াল, তাহলে পরের রিপ্লেসে আমি যেটা একটা দেখাইলাম 2√2 into √2 ডিভাইড বাই কি ছিল 9√3।
3 ইনটু একইভাবে 3 এর পরিবর্তে আমি লিখতে পারি √3 ইনটু √3 নিচে কি ছিল আমার √3 তখন দেখো কি থাকে এখানে দেখো √2 কাটা যায় একটা √3 এখান থেকে কি একটা আচ্ছা কোন একটা অংশ কোন জায়গায় মিসিং হয়ে গেল কি ঠিক মতো লিখতে পারছি আচ্ছা কাটাকাটি করে দিই মিসিং হলে আবার কারেকশন করা আরেক কষ্ট আর উপরে রয়ে গেল কি 2√2 আর এখানে আরেকটা √3 রয়ে গেছে তাহলে ইনটু √3 রেখে দিলাম 9 তাহলে 9 তো চেঞ্জ করতে হবে আর 3 3 কেন আর 3 ইনটু 3√3 রেখে দিলাম একসাথে ইনটু √3 তাহলে 2√2 ইনটু √3 এই √3 আর √3 দেয় কাট তোমরা দেখবা ক্যালকুলেটরের সাহায্যে দেখবা 3√3 এবং √3 গুণ করলে তোমরা 9 পাইবা কারণ কি √3 আর √3 গুণ করলে √3 স্কয়ার স্কয়ার রুটে কাটা গেলে 3 থাকতেছে 3 এবং 3 গুণ করলে 9 হইতেছে তাহলে এখানে আমি কি পাইলাম উপরের অংশে 2√2 নিচে পাইলাম কি 3√3 এখন আমরা কি করতে পারি কিউব বসাইতে পারি কেমনে কারণ আমরা জানি √2 এর কিউব করলে হয় 2√2 আর √3 এর কিউব করলে হয় 3√3 এটা আমরা বীজগণিতের রাশিতে শিখে নিয়েছি আর কিউব কেন করব কারণ উভয় পক্ষ থেকে যদি পাওয়ার সিমিলার করে ভাগ দিতে পারি তাহলে কিন্তু আমি আর এর মান পাবো কারণ আর এর পাওয়ার আছে কিউব এখন ডান পাশে যদি বৃদ্ধি সেট করে কিউব বসানো যায় অনর্থক বসানো যাবে না লজিক থাকতে হবে যদি বসানো যায় তাহলে পাওয়ার দুটো সিমিলার হবে পাওয়ার বাদ দিলে কি পাবো আমরা আর এর আর উভয় পক্ষ থেকে পাওয়ারটা বাদ দিয়ে দিই তাহলে আর এর ভ্যালু কি পাইলাম আমরা √2 ডিভাইড বাই তাহলে দেখো একটু সমস্যা ক্রিয়েট হলে কিন্তু এটা সলভ করতে সময় লাগে এখানে তো বোর্ড আছে তাই আমি মুইসা আবার ঠিক করলাম তোমাদের খাতায় কিন্তু এটা করতে গেলে একটা অসঙ্গতি থাকে তোমরা সতর্ক থাকবা গাণিতিক সমস্যার ক্ষেত্রে সমস্যা যখন সমাধান করবো তখন অবশ্যই সতর্ক থাকবা তাহলে এখানে আমাদের এই পর্যন্ত ক্যালকুলেশন ঠিক হয়ে গেল আর এর মান পাইছি আমার কিন্তু এ এর মানও দরকার তাহলে আর এর মানটা আমি এই দুইটা সমীকরণের যে কোনো একটাতে বসালেই এ এর মান পাবো হিসাবের সুবিধার্থে আমি আর এর মানটা 1 নঙ্গে বসাবো কারণ আর এর পাওয়ারটা এখানে দেখতেছি কম আছে অর্থাৎ হিসাবের সুবিধার্থে তুমি 2 নঙ্গে বসালেও কিন্তু এ এর মান সিমিলারই পাবে তাহলে আর এর মান 1 নঙ্গে বসিয়ে আর এখন সমীকরণে a ঠিক থাকবে r এর পরিবর্তে r এর মান কি পাইলাম আমি √2 ডিভাইড বাই √3 বসালাম এখানে r এর পাওয়ার আছে কিউব তাই r এর মানটা বসানোর পরে এটা ব্র্যাকেট বন্ধ করে কিউব চিহ্ন বসাবো সমান চিহ্নের পরে যা আছে তা লিখব এখন দেখো √2 কিউব করলে কি হবে আমি কিন্তু অলরেডি এখানে এই কাজটা করছি কারণ আমি এখানে পাইছিলাম 2√2 এর পরিবর্তে কি লিখছি √2 এর কিউব কারণ √2 কিউব করলে 2√2 হয় একইভাবে √3 এর কিউব করলে হয় 3√3 তাহলে 3√3 ছিল উপরে ছিল 2√2 ওইটা কি করছি মডিফাই করে √2/√3 লেখা পাওয়ার কিউব বসাইছি যেন √2 পাওয়ার বোঝায় কিউব √2 কিউব করলে 2√2 হয় একইভাবে √3 পাওয়ার বোঝায় কিউব √3 কিউব করলে 3√3 হয় তাহলে আমরা এই কাজটা এখানে করতে পারি না √2 কিউব করলে কি হবে 2√2 তাই না তাহলে a √2 এর কিউব করলে পাবো 2√2 √3 এর কিউব করলে পাবো আমরা 3√3
আমরা জানি কোন আকারের সংখ্যা থাকলে ওই পাশে নিলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে আমাদের এই পাশে টার্গেট হচ্ছে এ রাখা, এ রেখে দেই, এই অংশটুকু এর সাথে কোন আকার আছে ওই পাশে নিলে ভাগ হবে। তাহলে ডান পাশে কি আছে তা লিখে দিই, ভাগ ডিভাইড বাই 3। এবার তোমরা জানো ভাগের পরিবর্তে যদি গুণ চিহ্ন বসাও তাহলে ভাগ চিহ্নের পরের ভগ্নাংশ উল্টা, এদিকে আমরা একটু ইউজ করে নেব। তাহলে কি লিখতে পারি, তাহলে এখানে আমরা এই 3 এর পরিবর্তে একটু কাজ করে নিই, √3 * √3 লিখতেছি, তাহলে কাটাকাটি করতে একটু সুবিধা হবে। ভাগের পরিবর্তে গুণ, তাহলে ভগ্নাংশ উল্টা দেব। আচ্ছা ওটাই তো ভালো ছিল, 3 টা এখানে আছে, তাহলে 3√3 উপরে চলে যাব, 2√2 নিচে চলে আসবে। তাহলে আমি দেখতেছি এই √2 ঘর 3 কম, তাহলে উপরে থাকতেছে কি, তাহলে লব হিসাবে পেতেছি √3 এবং হর হিসাবে পেতেছি কি 2। তাহলে প্রথমে আমরা একটু মডিফাই করে নিয়েছিলাম, তারপর আবার চেঞ্জ করলাম, কারণ দেখতেছি যে 3 অলরেডি আছে, তাহলে 3 এর ভেঙে √3 * √3 করার প্রয়োজন পড়বে না, কারণ 3 কাটতে পারবো। তাহলে এখন দেখো খেয়াল করো, a এর মান r এর মান কিন্তু আমার হয়ে গেল। আমাকে কি করতে হবে, তাহলে প্রথমে আবার একটু ব্রিফ করে নিই। যদি কন্ডিশন দেওয়া থাকে, দুইটা কন্ডিশন দেওয়া থাকলে দুইটা সমীকরণ গঠন করবা। সমীকরণটা তোমরা কি করবা, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করতে পারো, অথবা 1 নংকে 2 নং দ্বারা ভাগ করবা, করলে দেখবা তোমরা r এর মান পেয়ে যাবে ক্যালকুলেশন করলে। r এর মানটা আবার দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটাতে বসালে a এর মান বের হয়ে যাবে। a এবং r এর মান বের করার পরে তুমি দেখবা তোমাকে কি করতে হবে, তোমার কাছে দ্বারাটি নির্ণয় করো। দ্বারাটা নির্ণয় করতে গেলে কয়েকটা পথ লাগবে, তার মধ্যে প্রথম পথ তোমার আছে, আর 2টা বা 3টা পথ নির্ণয় করলাম। আমার এখানে জায়গা কম, আমি 2টা পথ নির্ণয় করি, কাজটা শেষ করব। তাহলে আমি লিখতে পারি দ্বারাটির প্রথম পথ এটা, তাই না? তাই দ্বারাটি প্রথম পথ, আচ্ছা এ দিয়ে না লিখলেও চলবে, লিখলাম সরাসরি। দ্বারাটির দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ সূত্র কি, a * r⁻n−1 ছিল, সেখানে কি হবে 2−1, তার মানে a * r, a এর মান কত পেয়েছি আমি, √3/2 ইনটু r এর মান কত পেয়েছি, r এর মান পেয়েছি √2/√3। মানে √3 কাটা, তার উপরে রইল √2, আর নিচে আমরা 2 এর পরিবর্তে লিখতে পারি √2 ইনটু √2। এখন আমি একটা √2 কাটতে পারি, তাহলে দ্বিতীয় পদটা কি আসলো 1/√2। একইভাবে দ্বারাটির তৃতীয় পদ, তৃতীয়, তাহলে a * r⁻3−1, তার মানে a * r²। a এর মানটা আমি দিকে নিয়ে আসতেছি, কারণ দিকে লেখার স্পেস কম, তাহলে a এর পরিবর্তে আমার কি আছে √3/2 ইনটু r এর পরিবর্তে কি পাইছি আমি √2/√3 স্কয়ার আছে, তাহলে r এর ভ্যালুটা ব্র্যাকেট বন্দি করে স্কয়ার। তাহলে দেখো এখানে আমার √3/2 আছে, তাহলে এখানে √2 যদি স্কয়ার করি, স্কয়ার রুটে কাটা যায় হয় 2,
একইভাবে রুট থ্রি স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা গেলে হবে থ্রি, কিন্তু এটা আমি এইভাবে না লেখা রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি, কারণ এই পাওয়ারটা ইন্ডিকেট করে কি ওই সংখ্যাটাকে গুণ করতে হবে, অর্থাৎ যার উপরে পাওয়ার থাকবে ওই সংখ্যাটি ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, মানে যার উপরে পাওয়ার থাকবে তাকেই তাকে দ্বারা গুণ করতে হবে কয়বার, পাওয়ার যতবার থাকবে। এটা রুট থ্রি পাওয়ার আছে টু, এবার রুট থ্রি কে রুট থ্রি দ্বারা গুণ করবো কয়বার, দুইবার। তাহলে আমি রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি। তখন দেখো টু টু কাটা, একটা রুট থ্রি এখান থেকে কেটে দিলাম, তাহলে কি আসতেছে 1 ডিভাইড বাই রুট। তাহলে আমি এরকম আরো কয়েকটা পদ নির্ণয় করতে পারি, আমি মিনিমাম 3-4টা পদ নেব। তাহলে আমার 1 2 3 প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ হয়ে গেল। এখন আমি দ্বারা লিখে কাজটা কমপ্লিট করতে পারি। অতএব নির্ণয় ধারা। তাহলে প্রথম পদ কি রুট থ্রি ডিভাইড বাই টু প্লাস, দ্বিতীয় পদ হচ্ছে 1 বাই রুট টু প্লাস, তৃতীয় পদ হচ্ছে 1 বাই রুট থ্রি প্লাস ডট লাইন। অর্থাৎ এরকম ভাবে আরো কয়েকটা পদ, এইভাবে তোমরা ধারা নির্ণয় করবে। ধারা নির্ণয় করতে গেলে কয়েকটা পদ নির্ণয় করতে হবে, আর কন্ডিশন দেওয়া থাকবে প্রথম কাজই হচ্ছে এ এবং আর এর মান বের করা। এ এবং আর এর মান বের হয়ে গেলে তারপর ধারাটি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ নির্ণয় করা। আশা করি ধারা কিভাবে নির্ণয় করতে হবে বুঝতে পারছো। না বুঝলে কমেন্টসের মাধ্যমে জানাবা, আমি আবার আরেকটা ভিডিওতে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এবার চলে যায় তৃতীয় প্রশ্ন। তাহলে এখানে আমার এ এবং আর এর মানটা প্রয়োজন, কারণ এখানে সমষ্টি জিজ্ঞাসা করছে। এটা বুঝলাম না, কাজে লাগাবো। ধারাটির প্রথম পদ a ইকুয়াল, প্রথম পদ যেটা পাইছিলাম আমরা রুট থ্রি ডিভাইড বাই টু, সাধারণ অনুপাত আর এর ভ্যালু বসাবো রুট টু ডিভাইড বাই রুট, বাকি অংশগুলো বুঝতে। হ্যাঁ দেখো, তৃতীয় প্রশ্ন হচ্ছে দেখা যে ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি 19 ডিভাইড বাই 18 ইনটু রুট 3 প্লাস রুট 2। অর্থাৎ এখানে কিন্তু তোমার সমষ্টির মান দেয়া আছে, এই অংশটুকু তুমি 6টি পদের সমষ্টি ক্যালকুলেশন করে দেখাবা। তাহলে পদের সমষ্টি যদি নির্ণয় করতে বলছে, সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমরা দেখছি দুইটা কন্ডিশন। আর যখন ছোট হবে ক্ষেত্রে, কারণ 1 যদি বড় হয় তাহলে দেখতেছি 1 আগে থাকতেছে আর পরে, আবার আর যদি বড় হয় তাহলে দেখতেছি আর আগে থাকতেছে 1 পরে। অর্থাৎ সাধারণ অনুপাত এর মান আমাকে তুলনা করতে হবে 1 এর সাথে, যে দুইটার মধ্যে কে বড়। আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখছি যে রুট 2 কে যদি রুট 3 দ্বারা ডিভাইড করি তাহলে 1 এর চেয়ে ছোট মান পাই, তাহলে অবশ্যই আর এর মানটা কি হবে 1 এর চেয়ে ছোট, লেস দেন 1। তাহলে আমি যখন সমষ্টি সূত্র অ্যাপ্লাই করব, যেহেতু 1 বড় তাহলে প্রথম সূত্রটা হবে, আমি যদি সরাসরি দেখি ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি, দেখো এখানে যেখানে n আছে n এর পরিবর্তে কি বসাবো 6, কারণ 6টি পদ বলছে আর পদকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথম আছে s n, তাহলে লিখব কি n এর জায়গায় 6।
তারপর লেখা আছে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n, তাহলে n এর পরিবর্তে কি হবে 6 ডিভাইড বাই 1 মাইনাস r। এখন a এবং r এর মান বসিয়ে দিই, তাহলে a এর পরিবর্তে কি আছে আমার √3/2, এখানে পাওয়ার আছে তো তাই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি। 1 মাইনাস r এর পরিবর্তে কি বসাবো √2 ডিভাইড বাই √3, পাওয়ার হচ্ছে 6, তাহলে 1 মাইনাস r এর পাওয়ার, r এর মান কত √2 ডিভাইড বাই √3। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে ক্যালকুলেশনটা করে নেই। √2 এর পাওয়ার 6 করলে তুমি কত পাইবা সেটা দেখতে হবে। তাহলে এখানে আমরা একটু কাজ করতে পারি, ক্যালকুলেটর করতে পারো। আমি একদম ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো সেটার বুদ্ধিটা যদি শিখিয়ে দিই, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তাহলে এটার জন্য আমি কি করব, আচ্ছা আলাদা জায়গায় তোমাদের দেখাই দিই, এটা এখানে থাকে √2 √3, এটা যদি স্কয়ারিং করি বাইরে যদি আমি কিউব বসাই তাহলে দেখো 3 দ্বিগুণে 6 হইতেছে পাওয়ার, আর স্কয়ারিং করে দেখো তো স্কয়ার রুটে কাটা যায়, উপরে 2 এখানেও কি স্কয়ার রুটে কাটা যায়, নিচে 3, কিউব যদি করো তাহলে উপরে পাবে 8 নিচে পাবে কত 3 কিউব করলে 27। তার মানে এখানে √2 পাওয়ার 6 করলে আমি পাবো 8, √3 পাওয়ার 6 করলে পাবো 27। এইভাবে আমি শিখিয়ে দিলাম, এইভাবে করার প্রয়োজন হবে না। যদি তোমার হাতে ক্যালকুলেটর থাকে তুমি ক্যালকুলেটরে সরাসরি √2 পাওয়ার 6 বসাইবা, দেখো অটো চলে আসবে 8। এখানে লসাগু নির্ণয় করে আমরা কাজটা কমপ্লিট করি। এখানে লসাগু নির্ণয় করে কাজটা কমপ্লিট করি, এগুলো তোমরা পারো তাই আলোচনা দীর্ঘায়িত করলাম না। বিয়োগ করা কত লিখেছি 9 /27, নিচে আমরা 3 মাইনাস √2 ডিভাইড বাই √3। তাহলে ভগ্নাংশ উল্টে দিই, আর উপরের অংশ যা আছে হুবহু ঠিক রাখলাম। অর্থাৎ উপরের লব আমি যা পাইছি হুবহু ঠিক রাখলাম, এই ভাগের পরিবর্তে গুণ চিহ্ন বসাবো, নিচের ভগ্নাংশ উল্টে দেব, √3 চলে যাবে উপরে, নিচে আসবে কি √3 মাইনাস, দেখো এই √3 আর √3 গুণ করলে হবে 3, এভাবে রেখে দিলাম। দেখো 3 9 27, উপরে পেলাম 19 আর নিচে পেলাম কি 9 দ্বিগুণে 18 গুণন। তাহলে এখন আমি দেখতেছি প্রমাণের দরকার √3 প্লাস √2 উপরের অংশে 19 এর সাথে, তাহলে আমি কি করব, লব হরকে √3 প্লাস √2 দ্বারা গুণ করব। এখানে একটু গুণটা করে নেই, উপরে 19 নিচে হচ্ছে কি 18 ইনটু √3 মাইনাস √2। এখন আমি এই √3 প্লাস √2 পাওয়ার জন্য যেহেতু উপরের অংশে √3 প্লাস √2, তাহলে উপরের অংশে আমি গুণ করব √3 প্লাস √2 দ্বারা। আর মনে রাখবা যে লব পরে তুমি অতিরিক্ত কিছু আনতে চাইলে দুইটার মধ্যে আনতে হবে, লবের মধ্যে আনতে হবে, হরের মধ্যে আনতে হবে, গুণাকারে যেন কাটাকাটি যায়। তাহলে উপরের অংশ আমার প্রয়োজন √3 প্লাস √2 আমি নিছি, তাই নিচের অংশ আমাকে কি করতে হবে √3 প্লাস √2 দ্বারা গুণ করতে হবে যেন কাটাকাটি যায়। তাহলে নিচের অংশ আমার কি ছিল সেটা আমি লিখে দিই। এখানে আমি কি করলাম, লব হরকে √3 প্লাস √2 দ্বারা গুণ করলাম।
এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র করতেছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে স্কয়ারিং করো 3 মাইনাস 2। তাহলে 3 থেকে যদি তুমি 2 বিয়োগ করে 1 পাইবা, 1 দ্বারা 18 গুণ করলে চেঞ্জ আসবে না। তাহলে আমি কি লিখতে পারি, উপরে 19, এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকবে, 1 দ্বারা 18 গুণ করলে 18ই হবে। এটা উপরের অংশ ছিল √3 প্লাস √2, তুমি উপরের অংশ রাখতে পারো, অথবা সাইডে যদি লেখা দাও কোনো অসুবিধা নেই, একই অর্থে বোঝায়। এখানে পাশে লিখলেও বোঝায় এটা উপরের সংখ্যার সাথেই গুণ। আবার যদি উপরে রেখা দাও যে বারোটা ক্লাস আর নিচে 18 রেখা দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে সাজি এটা লিখবেন কেন, কারণ এখানে চাইছে এইভাবে, তাই লিখলাম। এই হলো আমাদের কাজ। দেখানো, তাহলে এইভাবে তোমরা কাজ করতে পারবা। শোনো, দ্বারা থেকে সমান্তর হোক অথবা গুণোত্তর হোক, বেশি প্রশ্ন করে না। হয়তো পদ নির্ণয় করতে পারে, নাহলে তোমার কি ধারা নির্ণয় করতে পারে, অথবা সমষ্টি নির্ণয় করতে পারে বলে। সাধারণত সাধারণ অনুপাত এটা তোমরা প্রাইমারিলি শিখতে পারো, এগুলো জিজ্ঞাসাও করে কম, হয়তো এমসিকিউতে আসতে পারে। তাহলে এখানে টার্গেটই থাকে কি, পদ নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করো এবং কি ধারা নির্ণয় করো। আজকের আলোচনা এই পর্যন্তই রইল। আজকের আলোচনা কতটুকু বুঝতে পারছো তোমরাই ভালো জানো। তারপরে কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবা, আমি পরবর্তীতে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবা যেন আমি তোমাদের জন্য আরও কিছু করতে পারি, অর্থাৎ গাণিতিক সমস্যাগুলো সুন্দরভাবে তুলে ধরতে পারি। তোমরা যেন উপকৃত হও, তোমাদের দোয়াই কাম্য রইল। খোদা হাফেজ।